Hello students, welcome back into another important class from your favorite YouTube channel Simplified Biology, and in today's class I will discuss about formation of endosperms এবং তার সাথে আমরা জানব how does endosperms become diploid in angiosperms এবং endosperms কত প্রকারের হয় তার টাইপসগুলি কি কি along with examples। তো এই সমস্ত নিয়ে আজকের ক্লাসের আমাদের আলোচনা। Anyway, প্রথমে আমরা জেনে নিই what is endosperms. Actually, endosperms is the nutritive tissue for the developing embryo and also the seedlings. And keep remember that in angiosperms, the endosperms develops from triploid primary endosperm nucleus. আসলে অ্যান্ডোস্পার্ম ব্যাপারটা কি, এটা হচ্ছে অভিউলস। আমরা জানি যে আফটার ফার্টিলাইজেশনস দ্য অভিউল ডেভেলপ ইন্টু সিডস, এই স্ট্রাকচারটাই পরে গিয়ে কিসে পরিণত হবে, সিডে গিয়ে পরিণত হয়। এখন ব্যাপার হচ্ছে আফটার ফার্টিলাইজেশনস এই যেটা এগ, ঠিক আছে, এই এগটা কিসে পরিণত হয়, প্রথমে তো এটা জাইগোটে পরিণত হবে আর তারপর এটা একটা মাল্টিসেলুলার এমব্রায়োতে ডেভেলপ হতে আরম্ভ করে। তো এটা হচ্ছে অভিউল। অল্প আগে আমরা যে ডায়াগ্রামটা দেখলাম, তো আফটার ফার্টিলাইজেশন যেটা ফার্টিলাইজড এগ বা জাইগোট সেটা গ্র্যাজুয়ালি একটা মাল্টিসেলুলার এমব্রায়োতে পরিণত হচ্ছে। আর ঠিক সেটাকে ঘিরে এখানে ইয়েলো কালার দিয়ে যে জায়গাটাকে হাইলাইট করা আছে, ঠিক ডেভেলপিং এমব্রায়োটাকে ঘিরে যেটা নিউট্রিটিভ টিস্যু, যে নিউট্রিটিভ টিস্যু যেটা ডেভেলপড হলো, ঠিক আছে, এই নিউট্রিটিভ টিস্যুটাকে বলা হয় endosperms. And it is it is for it is necessary for developments of the embryo and for the seedlings also. ঠিক আছে, অনেক সিডস আছে যেগুলি সিডস এর মধ্যে এই অ্যান্ডোস্পার্ম থেকে যায়, সেগুলিকে বলা হয় অ্যান্ডোস্পার্মিক সিডস। ঠিক আছে, যেমন ইন মোস্ট অফ দি মনোকটস, যেমন মেইজ, তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্ডোস্পার্মস আছে। কাজেই এই রয়ে যাওয়া যেটা অ্যান্ডোস্পার্মস ইন দ্য সিডস, সেটাই অ্যাকচুয়ালি পরে কি করে, ইট প্রোভাইড নিউট্রিশন টু দ্য ডেভেলপিং সিডলিংস। আর এখানে যেগুলি নন অ্যান্ডোস্পার্মিক সিডস, অর্থাৎ যেখানে সিডের মধ্যে কোনো অ্যান্ডোস্পার্মস থাকে না, সেখানে অ্যান্ডোস্পার্মটা কি কাজে লেগে যায়, সম্পূর্ণ অ্যান্ডোস্পার্মটা অ্যাকচুয়ালি ডেভেলপিং যেটা অ্যামব্রায়ো, এই অ্যামব্রায়োটা যে বড় হচ্ছে, ঠিক আছে, এর যে গ্রোথ হচ্ছে, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে অ্যাজ নিউট্রিয়েন্টস হিসাবে সেটা কি হয়, ইউজড আপ হয়ে যায়, সেটা ব্যবহার হয়ে যায়। সো দিস ইজ দ্য অ্যান্ডোস্পার্মস। তো আজকের ক্লাসের আমাদের বিষয়টাই হচ্ছে যে কি করে ডেভেলপিং এমব্রায়ো সেটাকে ঘিরে এই নিউট্রিটিভ টিস্যু অর্থাৎ এই অ্যান্ডোস্পার্মটা কি করে ডেভেলপ হচ্ছে, এই অ্যান্ডোস্পার্ম কত টাইপসের হতে পারে, আর প্লাস এই অ্যান্ডোস্পার্মস কি করে ট্রিপ্লয়েড হয়, ত্রিগুণ ক্রোমোজোম যুক্ত হচ্ছে। তো প্রথমে আমরা দেখে নিই যে অ্যান্ডোস্পার্মস কি করে ফরমেশনস হয়। আসলে এটা হচ্ছে পোলেন টিউব। তো হোয়েন পোলেন টিউব এন্টার ইনটু দি অভিউল, এটা সাধারণত বিভিন্ন পেনিট্রেশনসটা অনেক ধরনের হতে পারে। ডায়াগ্রামে যেটা দেখানো হয়েছে যে অভিউল পলেন টিউব হুইচ ক্যারিজ দ্য টু মেল গ্যামেটস, এটা এন্টার করছে থ্রু দ্য মাইক্রোপাইল। তো এ ধরনের এন্ট্রিটাকে বলা হয় পোরোগ্যামি। এটা চালাজা ইন্দ্রিয় প্রবেশ করতে পারতো, তো এই ধরনের এন্ট্রিকে বলা হবে চালাজোগ্যামি, বা এটা ইন্টিগুমেন দিয়েও এটা ভিতরে চলে আসতে পারে, তো সেটাকে বলা হবে ম্যাসোগ্যামি। যাই হোক, তো আফটার পেনিট্রেশনস অফ দ্য পোলেন টিউব into the embryo sac, this is the female gametophyte, the pollen tube, it discharges its টু মেল গ্যামেটস। এই পোলেন টিউবের ভিতর যে দুটা মেল গ্যামেটস থাকে, পোলেন টিউব কি করে মেল গ্যামেট দুটাকে এমব্রায়ো স্যাকের ভিতরে ডিসচার্জ করে দেয়। দিস ইজ দ্য এমব্রায়ো স্যাক, এগ কন্টেনিং স্ট্রাকচার। তো আমি আগের ক্লাসে বলেছি কি করে ডাবল ফার্টিলাইজেশন হয়। এখানে যেহেতু দুটা মেল গ্যামেটস আসে, তার ভিতর এই দুটা মেল গ্যামেটের ভিতরে একটা মেল গ্যামেট একটাকে ফার্টিলাইজ করবে, করে তৈরি হবে একটা ডিপ্লয়েড জাইগোট। আর এই ডিপ্লয়েড জাইগোটটাই অ্যাকচুয়ালি পরে গিয়ে কি হয়, একটা একটা এমব্রায়োতে ডেভেলপ হতে আরম্ভ করে। ঠিক আছে, এইভাবে একটা মাল্টি সেলুলার এমব্রায়োতে পরিণত হবে উইথ টু কটিলিডনস। আর দুটা মেল গ্যামেটস এর ভিতর আরেকটা যেটা মেল গ্যামেট, সেটা গিয়ে কাকে ফার্টিলাইজ করবে, সেটা ফার্টিলাইজ করবে অ্যাকচুয়ালি সেন্ট্রাল সেল, যার ভিতরে দুটা হ্যাপ্লয়েড পোলার নিউক্লি থাকে। অবশ্যই মেল গ্যামেটটা এই সেন্ট্রাল সেলকে ফার্টিলাইজ করার আগে তার ভিতরে থাকা পোলার নিউক্লি দুটা আগে ফিউশন হয়, ফিউশন হয়ে একটা ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াসে পরিণত হয়, আর তারপর গিয়ে সেটা মেল গ্যামেট তাকে কি করে, ফার্টিলাইজ করে। সো দ্য হোল ফেনোমেনন ইজ কল্ড দি ভেজিটেটিভ ফার্টিলাইজেশন, অল দি ট্রিপল ফিউশন।
তো এই ঘটনাটাকে বলা হয় ট্রিপল ফিউশন। আর দুটা মেল গ্যামেটসের ভিতর আরেকটা মেল গ্যামেট যেটা একটাকে ফার্টিলাইজ করে জাইগোটে পরিণত হচ্ছে সেটাকে বলা হয় জেনারেটিভ ফার্টিলাইজেশন। সো এই ট্রিপল ফিউশনস, কেন ট্রিপল ফিউশন বলা হচ্ছে? বিকজ ইট ইনভলভস দ্য ফিউশন অফ থ্রি nuclei, three haploid nuclei, two polar nuclei and one haploid male gametic nuclei। তো তিনটা নিউক্লিয়াসের ফিউশনের ফলে একটা কি হয়? ট্রিপ্লয়েড প্রাইমারি অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হয়। অ্যাকচুয়ালি এই ঘটনাটাকে বলা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশনস অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দি ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাঞ্জিওস্পার্মস। এটা অন্য কোনো প্ল্যান্ট ফ্যামিলিতে পাওয়া যায় না বা প্ল্যান্ট গ্রুপে পাওয়া যায় না এক্সেপ্ট দি অ্যাঞ্জিওস্পার্মস। আর এখানে অল্প আগে যে আমি দেখালাম যেখানে যে একটা নিউট্রিটিভ টিস্যু এমব্রায়োটাকে ঘিরে যে একটা পোষণ কলা বা নিউট্রিটিভ টিস্যু যে ডেভেলপড হয় হুইচ ইজ কল দি অ্যান্ডোস্পার্মস। তো এখানে কি হয়, এমব্রায়ো না ডেভেলপড হলে কিন্তু অ্যান্ডোস্পার্ম ডেভেলপড হবে না। ঠিক আছে, যদি এমব্রায়ো যদি ডেভেলপ না হয় তো আননেসেসারিলি অ্যান্ডোস্পার্ম ডেভেলপড হবে না। আর এটাকে এনশিওর করার জন্য বা এটাকে অ্যাসিওর করার জন্য অ্যাকচুয়ালি অ্যাঞ্জিওস্পার্মসের মধ্যে ডাবল ফার্টিলাইজেশন বলে ফেনোমেননটা ডেভেলপড হয়েছে। ঠিক আছে, কি করে হয় যে অ্যাকচুয়ালি এই যেটা সেন্ট্রাল সেল, ঠিক আছে, এই সেন্ট্রাল সেলটাকে যতক্ষণ পর্যন্ত একটা মেল গ্যামেট গিয়ে ফার্টিলাইজ না করছে ততক্ষণ পর্যন্ত সেন্ট্রাল সেলের মধ্যে কোনো ধরনের স্টিমুলেশন হবে না আর অ্যান্ডোস্পার্মও তৈরি হবে না। যখনই গিয়ে একটা মেল গ্যামেট গিয়ে সেন্ট্রাল সেলকে ফার্টিলাইজ করবে তখনই সেন্ট্রাল সেলের যেটা নিউক্লিয়াস সেটা ট্রিপ্লয়েড প্রাইমারি অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াসে পরিণত হবে। আর তখনই সেলটার মধ্যে কি হয়? স্টিমুলেশনস হয়। আর সেই সেলটাই তারপরে কি হয়? ভিতরে অ্যান্ডোস্পার্ম ফর্মেশন করে হুইচ ইজ অ্যাকচুয়ালি এ নিউট্রিটিভ টিস্যু ফর দ্য ডেভেলপিং এমব্রায়ো অ্যান্ড ফর অলসো ফর দ্য সিডলিংস। কাজেই ফার্টিলাইজড হতে লাগবে। এটা যদি ফার্টিলাইজড না হয় তার মানে এটা ফার্টিলাইজড হওয়া মানে কি? একটা ফার্টিলাইজড হওয়া। যদি কোনো কারণে যদি এগ ফার্টিলাইজড না হয় তাহলে এটাও ফার্টিলাইজড হবে না। কারণ এগ ফার্টিলাইজড হতে গেলে কি লাগবে? পোলেন টিউবসের ভিতর থেকে মেল গ্যামেট ভিতরে আসতে লাগবে। আর পোলেন টিউবটা একটা মেল গ্যামেট দিবে না, পোলেন টিউব দুটা মেল গ্যামেট দেয়। একটা এগটাকে ফার্টিলাইজ করবে, আরেকটা গিয়ে সেকেন্ডারি নিউক্লিয়াসটাকে ফার্টিলাইজ করে সেটাকে স্টিমুলেট করে দিবে যাতে সেটা অ্যান্ডোস্পার্ম ডেভেলপ করে দেয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এগ ফার্টিলাইজড হলেই তারপরেই অ্যান্ডোস্পার্মটা ডেভেলপড হবে। যদি এগ ফার্টিলাইজড না হয় তাহলে অ্যান্ডোস্পার্মসও ডেভেলপড হবে না। এতে প্ল্যান্টসের কি হয়, যেটা সাইটোপ্লাজমস বা এনার্জির অপচয়টা এখানে হয় না। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডাবল ফার্টিলাইজেশনের একটা সিগনিফিকেন্স। তো এনিওয়ে, তো এখন পরবর্তীতে কি হয়, কি করে এখন এই ট্রিপ্লয়েড প্রাইমারি অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াস বা এই যেটা সেন্ট্রাল সেল এটা কি করে পরবর্তীতে এখন নিউট্রিটিভ টিস্যুটাতে পরিণত হবে সেটা নিয়ে আমি আলোচনা করছি। অ্যাকচুয়ালি এর পরের যেটা নেক্সট যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যান্ডোস্পার্মস অ্যাকচুয়ালি অনেক প্রকারের হয়, সেটা আমি আগেও বলেছি। এটা নিউক্লিয়ার অ্যান্ডোস্পার্মস হতে পারে, সেলুলার অ্যান্ডোস্পার্মস হতে পারে, হ্যালোভিয়াল অ্যান্ডোস্পার্মস হতে পারে, এর মধ্যে অনেক টাইপস আছে। অ্যাকচুয়ালি আফটার ফার্টিলাইজেশনস যেটা ফার্টিলাইজড এগ সেটা একটা এমব্রায়োতে ডেভেলপড হচ্ছে। আর যেটা সেন্ট্রাল সেল, ঠিক আছে, যার নিউক্লিয়াসটা এখন ট্রিপ্লয়েড প্রাইমারি অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াসে পরিণত হয়ে গেছে, অর্থাৎ নিউক্লিয়াসটা ট্রিপ্লয়েড হয়ে গেছে এবং সেটা হয়েছে ডিউ টু ট্রিপল ফিউশনস অর ভেজিটেটিভ ফার্টিলাইজেশনস। এরপর এক্স্যাক্টলি কি হয়, এই যেটা সেল সেন্ট্রাল সেল এর নিউক্লিয়াসটার কি হয়, এরপর রিপিটেড ডিভিশনস হয়। ঠিক আছে, নিউক্লিয়াসটা বারবার ভাগ হতে আরম্ভ করে এবং যেটা সেন্ট্রাল সেল সেটার ভিতরে অনেক ফ্রি নিউক্লিয়াস তৈরি হয় এবং একই সাথে সেলের মাঝখানে একটা বড় ভ্যাকিউলস ফর্মেশন হতে আরম্ভ করে। ঠিক আছে, ধীরে ধীরে ভ্যাকুলটা এনলার্জ হয়, আকারে বাড়তে আরম্ভ করে আর ফ্রি নিউক্লিয়ার ডিভিশনটা আরও বেড়ে যায়, কাজে নিউক্লিয়াসের সংখ্যাও বাড়তে আরম্ভ করে। এর ফলে কি হয়, এই যেটা সেন্ট্রাল সেল এটা ধীরে ধীরে এটার এক্সপানশন হয়, এটা ধীরে ধীরে বড় হতে আরম্ভ করে কারণ এর মাঝখানের যেটা ভ্যাকিউল সেটা বড় হতে আরম্ভ করে। যার ফলে কি হয়, এর চারদিকের যেটা পেরিফেরাল সাইটোপ্লাজম সেটা গিয়ে অ্যামব্রায়োস্যাকের যেটা ওয়াল তার সঙ্গে লেগে যায়। ঠিক আছে, এবং এই যে সমস্ত নিউক্লিয়াসগুলি আছে এই নিউক্লিয়াসগুলি সব গিয়ে জমা হয়ে যায় কোথায়? এগুলি এগুলি জমা হয়ে যায় ইন বিটুইন দি ওয়াল অফ দি অ্যামব্রায়োস্যাক অ্যান্ড দি মেমব্রেন অফ দি ভ্যাকিউলস। এই যেটা ভ্যাকিউল তার মেমব্রেন এবং ওয়াল অফ দি অ্যামব্রায়োস্যাকের মাঝখানে যেটা পেরিফেরাল সাইটোপ্লাজম যেটা রয়ে যায় তার মধ্যে ফ্রি নিউক্লিয়াসগুলি জমা হয়ে যায়। তো এটা একটা নিউট্রিটিভ টিস্যু, এর থেকেই ডেভেলপিং অ্যামব্রায়ো সে পোষণ লাভ করে। তো এই ধরনের অ্যান্ডোস্পার্মকে বলা হয় নিউক্লিয়ার অ্যান্ডোস্পার্ম। অবশ্য পরবর্তীতে কি হয়,
এর যে চারদিক থেকে কি হয়, এরকম ভাবে সেল ওয়াল ফরমেশনস হতে থাকে চতুর্দিক থেকে, বাইরের দিক থেকে ভিতরে, ঠিক আছে, সেন্ট্রিপিটাল সেটা ওয়াল ফরমেশন হতে শুরু করে। অ্যান্ড ডিউরিং ইটস ম্যাচুরেশন পিরিয়ড পরে গিয়ে কোনো ধরনের নিউক্লিয়াস ফ্রি অবস্থায় থাকে না, টোটাল স্ট্রাকচারটাই পরে গিয়ে সেলুলার হয়ে যায়। এর একটা বেস্ট এক্সাম্পলস আমরা যদি নেই, যে ইন কোকোনাট দি অ্যান্ডোস্পার্মস ইজ মাল্টিসেলুলার ইন দি আউটার পার্ট অ্যান্ড ফ্রি নিউক্লিয়ার ইন দি সেন্টার। অ্যাকচুয়ালি নিউক্লিয়ার অ্যান্ডোস্পার্মস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ অ্যান্ডোস্পার্মস। ঠিক আছে, অনেক ধরনের প্ল্যান্টসের মধ্যে আমরা পাচ্ছি যেমন কটন, জিমেস, ক্যাপসেলা, বিশেষ করে পলিপিটেলি যেগুলি প্লান্টস, অর্থাৎ যেখানে ফ্লাওয়ার্সের পেটালসগুলি ফ্রি থাকে, সেই সমস্ত প্ল্যান্টসের মধ্যে এ ধরনের নিউক্লিয়ার অ্যান্ডোস্পার্মসটা বেশি পাওয়া যায়। অবশ্য যেটা টেন্ডার কোকোনাট, যেটা ডাব, নারকেলের যেটা ডাবটা, তার যেটা পানি, কোকোনাট ওয়াটার, সেটা কিন্তু লিকুইড অ্যান্ড ফ্রি নিউক্লিয়ার অ্যান্ডোস্পার্মস। অবশ্য ডিউরিং দ্য ম্যাচুরেশন পিরিয়ড, কোকোনাটের যখন ধীরে ধীরে ম্যাচুরেশন হয়, তখন কিন্তু কোকোনাটের যেটা অ্যান্ডোস্পার্মস সেটা কমপ্লিটলি কি হয়ে যায়, সেটা সেলুলার অ্যান্ডোস্পার্মসে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তো এটা একটা টাইপ আমরা দেখলাম, আর কি করে একটা নিউক্লিয়ার অ্যান্ডোস্পার্মস তৈরি হতে পারে। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য সেলুলার অ্যান্ডোস্পার্মস। এখানে এক্স্যাক্টলি কি হয়, যেটা আফটার ট্রিপল ফিউশন, যেটা সেন্ট্রাল সেল, তার নিউক্লিয়াসটা তো ট্রিপলয়েড প্রাইমারি অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াসে পরিণত হয়। তারপরে কি হয়, নিউক্লিয়াসটা ডিভিশন হয়, ডিভিশন হয়ে প্রথমে নিউক্লিয়াসটা দুটা হয়ে যায়, এবং দুটা নিউক্লিয়াসের মাঝখানে একটা ট্রান্সভার্স ওয়ালস ফরমেশন হয়। ঠিক আছে, এরপরে এরপরে এই যে দুটা সেল, এই দুটা সেলের এরপরে কি হয়, রিপিটেড ডিভিশন চলতে থাকে, এবং ভাগ ও রিপিটেড ডিভিশন চলতে থাকে অ্যালং উইথ দি ফরমেশনস অফ দি সেল ওয়াল। কাজে প্রথম থেকেই এখানে অ্যান্ডোস্পার্মটা কি হয়, সেলুলার হয়ে যায়। ঠিক আছে, এখানে যেমন প্রথম অবস্থায় ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হয়, তারপরেই গিয়ে অ্যান্ডোস্পার্মটা ধীরে ধীরে সেলুলার হতে শুরু করে বাইরের থেকে ভিতর দিকে, বাইরের থেকে অর্থাৎ এই বাইরের দিক থেকে সেল ওয়ালগুলি ভিতর দিকে ফরমেশন হতে আরম্ভ করে, যা সেন্ট্রিপিটাল সেন্ট্রিপিটালি অ্যাকচুয়ালি সেল ওয়ালটা ফরমেশন হয়। কিন্তু এখানে কি হয়, এখানে ফ্রি নিউক্লিয়ার ডিভিশনটা হয় না, প্রথম থেকেই ডিভিশন হতে থাকে, আর প্রথম থেকে যেগুলি ডিভিশন হয় সেটা উইথ সেল ওয়াল, সাথে সাথে কি হয়, সেল ওয়াল ফরমেশন হয়ে যায়, যার ফলে কি হয়, অ্যান্ডোস্পার্মটা কি হয়, অ্যাকচুয়ালি সেলুলার হয়ে যায়। তো এই ধরনের অ্যান্ডোস্পার্মস আমরা কি ধরনের প্ল্যান্টসে পাই, সেটা হচ্ছে দোতুরা, দেন ব্যালসাম, দেন পেটুনিয়া, সো দিজ আর দ্য এক্সাম্পলস। আর আরেকটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে হ্যালোভিয়াল অ্যান্ডোস্পার্মস। হ্যালোভিয়াল অ্যান্ডোস্পার্মস এক্স্যাক্টলি কি হয়, যেটা সেন্ট্রাল সেল উইথ ট্রিপ্লয়েড প্রাইমারি অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াস, সেটা ভাগ হয়ে দুটা নিউক্লিয়াস হবে, এবং তারপর একটা ট্রান্সভার্স ওয়ালস তৈরি হবে। কিন্তু এবার যেটা ট্রান্সভার্স ওয়াল তৈরি হবে, সেটা কিন্তু তার জন্য কি হবে, একটা সেল আকারে ছোট হবে, আর একটা সেল আকারে বড় হবে। যেটা স্মল সাইজ সেলস হবে, সেটাকে বলা হয় চ্যালাজাল সেল, অর্থাৎ এটা চ্যালাজা এন্ডের দিকে থাকবে, এটা তো মাইক্রোপাইলেন। আর লার্জ সাইজ সেলসটাকে বলা হয় মাইক্রোপাইলার সেল। এরপর চ্যালাজাল যেটা সেল, সেটা রয়ে যায়, সেটার আর পরবর্তীতে বিশেষ কোনো ডিভিশন হয় না, অ্যান্ড এটা দেন ইট ফাংশনস অ্যাজ হস্টোরিয়া। আর যেটা মাইক্রোপাইলার যেটা সেল, ঠিক আছে, এই সেলটার মধ্যে এবার কি হয়, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হয়, নিউক্লিয়াসটার ফ্রি ডিভিশনস হয়, কোনো সেল ওয়াল ফরমেশন হয় না, এবং মাঝখানে কি তৈরি হবে, ভ্যাকিউল ফরমেশনস হবে, একটা ভ্যাকিউলটা ধীরে ধীরে বড় হতে আরম্ভ করে। এক্স্যাক্টলি নিউক্লিয়ার অ্যান্ডোস্পার্ম যেভাবে ডেভেলপড হয়েছিল, ঠিক এখানেও কি হবে, এরপরে ভ্যাকিউলটা বাড়তে আরম্ভ করে, আর যার ফলে কি হয়, এর মধ্যে যে সাইটোপ্লাজম যেটা আছে, ঠিক আছে, এরকমই তো দেখতে। তো এখানে যে সাইটোপ্লাজম আছে সেলটার, এই সাইটোপ্লাজমগুলি সব কি হয়, এগুলি একদম সাইডে চলে যায়, এবং যার ফলে কি হয়, নিউক্লিয়াসগুলি কোথায় চলে আসে, নিউক্লিয়াসগুলি চলে আসেন বিটুইন দ্য ওয়াল অফ দি অ্যামব্রাস স্যাক অ্যান্ড দি মেমব্রেন অফ দি ভ্যাকিউলস। তো এই সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসগুলি ফ্রি অবস্থায় থেকে যায়। তো এই ধরনের যেটা অ্যান্ডোস্পার্মস, এই ধরনের অ্যান্ডোস্পার্মকে বলা হয় হ্যালোবিয়াল অ্যান্ডোস্পার্মস। এবং বিশেষ করে আমরা যদি এর হ্যালোবিয়াল অ্যান্ডোস্পার্মসের যদি আমরা এক্সাম্পলস নেই, আমরা অ্যাকচুয়ালি এই ধরনের অ্যান্ডোস্পার্মস অ্যাকচুয়ালি ইজ ভ্যারি প্রিভ্যালেন্ট ইন মনোকটিলিডন্স, একবীজপত্রী যেগুলি উদ্ভিদ, তার মধ্যে এই হ্যালোবিয়াল টাইপস অফ অ্যান্ডোস্পার্মসটা ভ্যারি কমন। অবশ্য কোকোনাটও একটা মনোকটিলিডন্স, কিন্তু কোকোনাটের যেটা অ্যান্ডোস্পার্ম, সেটা কিন্তু সেলুলার অ্যান্ডোস্পার্মস, অবশ্য ইন আর্লি স্টেজ, ঠিক আছে, ইন টেন্ডার কোকোনাট, অর্থাৎ নারকেলটা যখন ডাব অবস্থায় থাকে, তখন দেখা যায় যে তার অ্যান্ডোস্পার্মটা অ্যাকচুয়ালি রিমেন মাল্টিসেলুলার ইন দ্য আউটার পার্ট অ্যান্ড ফ্রি নিউক্লিয়ার ইন দ্য সেন্টার পার্ট। আর একটা টেন্ডার কোকোনাট, তার যেটা কোকোনাট ওয়াটার,
সেটাও কিন্তু একটা লিকুইড and free nuclear types of endosperms. So that was all in today's class about the about what is endosperms and how does endosperms become triploids and what are the different types of endosperms. Actually endosperms তিন প্রকারের হয়: nuclear endosperms, cellular endosperms and halobial endosperms. And thank you very much for learning with me.